স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 222-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুল অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন এইচএসের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 11 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। প্রথমেই ফিজিক্যাল সায়েন্স। 1-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. সমতল আয়নার সঙ্গে 25 ডিগ্রি কোণে আনত আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 65 ডিগ্রি। 2. রামধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ। 3. চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো শুধু বিকর্ষণ ধর্মের পরীক্ষা। 4. একটি দণ্ডচুম্বককে 3টি টুকরো করা হলো, 3টি টুকরোই চুম্বক থাকবে। 5. রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয় ব্যাটারিতে। 2-এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. সূচিছিদ্র ক্যামেরায় গঠিত ছবি প্রতিকৃতি না প্রতিবিম্ব? এটি প্রতিকৃতি। 2. একটি রশ্মি জল থেকে কাঁচে প্রতিসৃত হলে প্রতিসৃত রশ্মিটির প্রকৃতি কীরূপ হবে? প্রতিসৃত রশ্মিটি অভিলম্বের দিকে সরে যাবে। 3. প্রিজম দ্বারা সাদা বর্ণের রশ্মির বিচূরণের মধ্যবর্ণ কোনটি? সবুজ। 4. এলইডি এর পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। 5. একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি। 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। বিষয় হলো 1 নম্বর তলের মসৃণতা। নিয়মিত প্রতিফলন। প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন, বিক্ষিপ্ত প্রতিফলন। প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন। 2 নম্বর বিষয় প্রতিফলিত রশ্মিগুচ্ছের অভিমুখ। নিয়মিত প্রতিফলন। প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায়। বিক্ষিপ্ত প্রতিফলন। প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। 2-এর প্রশ্নে রয়েছে একটি চুম্বকের দৈর্ঘ্য 1 মিটার হলে তার চৌম্বক দৈর্ঘ্য কত? চুম্বকের দৈর্ঘ্য 1 মিটার সমান 100 সেন্টিমিটার। চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের দৈর্ঘ্য ইন্টু 0.86 সমান চুম্বকের দৈর্ঘ্য মানে হচ্ছে 100 সেন্টিমিটার ইন্টু 0.86। এর যদি দশমিক তোলা হয় নিচে 1-এর পিঠে দুটো শূন্য আসবে, কারণ এর দশমিকের ডান দিকে দুটো সংখ্যা আছে। তাহলে এখানে 100 কেটে গেলে পড়ে থাকবে 86 সেন্টিমিটার, অর্থাৎ চৌম্বক দৈর্ঘ্য হয়ে যাবে 86 সেমি। 3-এর প্রশ্নে রয়েছে তড়িৎ চুম্বকের মেরুশক্তি বাড়ানোর দুটি উপায় লেখো। তড়িৎ চুম্বকের মেরুশক্তি বাড়ানোর দুটি উপায়। 1 নম্বর তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে। 2. তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে। 4-এর প্রশ্নে রয়েছে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল কাকে বলে? প্রাইমারি সেল বা ডিসপোজেবল বা প্রাথমিক সেল। প্রাইমারি সেল বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে বিভিন্ন বস্তুর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং আমরা তড়িৎ প্রবাহ পাই। এই কোষগুলি একবারই ব্যবহার করা যায়। উদাহরণ: টর্চ, রেডিও, খেলনা, টিভি রিমোট, বাইসাইকেল, ল্যাম্প, ছোট টেপ রেকর্ডার প্রভৃতিতে প্রাইমারি সেল ব্যবহৃত হয়। 4-এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. সূর্যগ্রহণ কিভাবে হয় তা চিত্রসহ লেখো। কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না। এভাবেই সূর্যগ্রহণ হয় বা একেই সূর্যগ্রহণ বলে। এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা সূর্যগ্রহণের চিত্র, এটা তোমাদের অঙ্কন করতে হবে। 2-এর প্রশ্নে রয়েছে মেরুজ্যোতি বা অরোরা কিভাবে সৃষ্টি হয়। মহাবিশ্ব থেকে এক ধরনের রশ্মি, মহাজাগতিক রশ্মি ক্রমাগত পৃথিবীর দিকে ধেয়ে আসে। এদের অধিকাংশই হলো তড়িৎযুক্ত কণিকা। ভূচৌম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। ফলে মেরু অঞ্চল ঘিরে দুটি বিকিরণ বলয়, যেটা ভ্যান অ্যালেন বিকিরণ বলয় নামে পরিচিত, এটা তৈরি হয় এবং উৎপন্ন হয় মেরুজ্যোতি বা অরোরা। এই জ্যোতি ওই অঞ্চলের জীবজগতের কাজে লাগে। 3-এর দাগে রয়েছে ফিউজ তার কি? এর প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। বৈদ্যুতিক লাইনে চীনামাটির হোল্ডারের নিম্ন গলনাঙ্কের কিন্তু উচ্চ রোধ সম্পন্ন একটি পরিবাহী তার রাখা হয়। একে ফিউজ তার বলে। এই তার সীসা ও টিনের সংকর ধাতু দ্বারা তৈরি। এর মধ্য দিয়েই তড়িৎ ওই বর্তনীতে প্রবেশ করে। প্রয়োজনীয়তা: ফিউজ তার বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চমানের হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের চেয়ে বেশি হয়ে গেলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। 4-এর প্রশ্নে রয়েছে বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো।
বায়ুশক্তি ব্যবহারের সুবিধা। 1. মুখ্য উপাদান বায়ু, বিনা খরচে আহরণযোগ্য। 2. বায়ুকলের গঠন সরল, ছোট আকারের এবং প্রতিস্থাপন সহজ। 3. যে কোনো স্থানে এমনকি কৃষিক্ষেত্রেও বায়ুকল বসানো যায়। 4. কোনো বায়ু দূষণ ঘটায় না এবং কোনো বজ্র পদার্থ উৎপন্ন হয় না। 5. একবার বসালে দীর্ঘদিন চলে। 6. বায়ুকল বসানো এবং রক্ষণাবেক্ষণের খরচ অপেক্ষাকৃত কম, তাই পদ্ধতিটি অধিক দক্ষতা সম্পন্ন। এরপরে লাইফ সায়েন্স। 1 দাগে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1. মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে বলা হয় মূলত্র। 2. কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাটিকে বলে পর্ব। 3. রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে, সেটি হলো কচুরিপানা। 4. ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। 5. গাঢ় নুনজল হলো লোহিত রক্তকণিকার সাপেক্ষে হাইপারটনিক দ্রবণ। 6. অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো অক্সিজেন। 2 দাগে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে পূরণ করো। 1 দাগে রয়েছে পত্রমূল পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত করে। 2. একটি একক পত্রের উদাহরণ হলো অশ্বত্থ পাতা। 3. আমের বীজ 2টি বীজপত্র নিয়ে গঠিত। 4. সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো হাইড্রোজেন সালফাইড বা H2S। 5. কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে বলা হয় ইতর পরাগযোগ। 6. যখন অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজোত্তক ফাটিয়ে মাটির উপরে উঠে আসে তখন সেই প্রকার অঙ্কুরোদ্গমকে বলা হয় মৃদভেদী অঙ্কুরোদ্গম। এরপরে 3 দাগে সত্য অথবা মিথ্যা লেখো। 1. স্থায়ী অঞ্চল মূলের বৃদ্ধি ঘটায়, মিথ্যা। 2. গাছের পাতার প্রসারিত ও চ্যাপ্টা অংশটির নাম হলো পত্রবৃন্ত, মিথ্যা। 3. কেয়া গাছে ঠেসমূল দেখা যায়, সত্য। 4. সব সম্পূর্ণ ফুলই উভলিঙ্গ হয়, সত্য। 5. স্কুটেলাম দ্বিবীজপত্রী বীজের বৈশিষ্ট্য, মিথ্যা। 6. অভিস্রবণে কেবল দ্রাবক অণুর চলাচল ঘটে, সত্য। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. একটি আদর্শ ফলের চিত্র এঁকে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। বহিস্তক, অন্তস্তক, মধ্যত্বক ও বীজ। এই যে আমের চিত্রটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে একটি আদর্শ ফলের চিত্র। এই ছবিটা আঁকতে হবে তোমাদের এবং বহিত্বক, মধ্যত্বক, অন্তস্তক আর বীজ এই 4টি অংশ চিহ্নিত করতে হবে। একটি যৌগিক ফলের উদাহরণ দাও। এঁচোড়। 2. ব্যাপন ও অভিস্রবণের মধ্যে 2টি পার্থক্য লেখো। 1 নম্বর বিষয় হলো সঞ্চারিত অণুর প্রকৃতি। ব্যাপন কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। অভিস্রবণ কেবলমাত্র দ্রবণ হয়, অর্থাৎ দ্রাবক ও দ্রাবের মিশ্রণ। 2 নম্বর বিষয় হলো পর্দার উপস্থিতি। ব্যাপনে পর্দার উপস্থিতি আবশ্যক নয়, অভিস্রবণে অর্ধভেদ্য পর্দার উপস্থিতি আবশ্যক। এর সাথে রয়েছে পরাগ মিলন কাকে বলে। কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণু ওই একই ফুলের বা ভিন্ন ফুলের গর্ভকেশরের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগ সংযোগ বলে। স্থানিক ও অস্থানিক মূলের 2টি পার্থক্য লেখো। বিষয় 1 নম্বর হলো উৎপত্তি। স্থানিক মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়। অস্থানিক মূল ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের যে কোনো অংশ থেকে উৎপন্ন হয়। 2 নম্বর শাখা প্রশাখা। স্থানিক মূলে উপস্থিত, অস্থানিক মূলে অনুপস্থিত। 3 দাগের প্রশ্নে রয়েছে শিরাবিন্যাস বলতে কি বোঝায়। বাতাসের চাপে যাতে পাতা ছিঁড়ে না যায় বা পত্রফলকের সকল অংশে যাতে খাদ্য, লবণ, জল ইত্যাদি ভালোভাবে পৌঁছাতে পারে, তাই পাতার মাঝখানে একটি শিরা ও তার দুপাশ থেকে সমান্তরালভাবে বা জালের মতো অনেক শিরা বের হয়। একে শিরাবিন্যাস বলে। জালিকাকার শিরাবিন্যাস দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। আম। একটি সম্পূর্ণ ও একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও। সম্পূর্ণ ফুল হলো জবা, অসম্পূর্ণ ফুল হলো কুমড়ো। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।